বৈশাখী তার বাবা মা এবং এক ছোট ভাই বল্টুর সঙ্গে বাস করে। বৈশাখীর বাবার এখন বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে জীর্ণ দশা। সেই কারণে কমলবাবু এখন রোজগার করার মতো কোন রকমের পন্থার সঙ্গে যুক্ত নেই। বৈশাখীর ছোট ভাই বল্টুর বয়স এখন 10 বছর। তার পড়াশোনার খরচ বহন করার মতো সামর্থ্য তার বাবা মায়ের নেই। এরকম পরিস্থিতিতে বৈশাখীকেই তার সংসারের হাল ধরতে হয়। সেরকম ভাবে সে নিজেদের সংসারের জন্য কিছু করতে না পারলেও বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে যা টাকা রোজগার করে তাই দিয়ে সে কোনো রকমে তাদের সংসারের অভাব অনটন দূর করার চেষ্টা করে। সেই সাথে বৈশাখী স্কুলের শিক্ষিকা হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে থাকে। একদিন বৈশাখী একটা অনেক বড় প্রাইভেট স্কুলে চাকরি পায়। মা, আমি চাকরিটা পেয়ে গেছি। আর জানো আমার স্যালারি কত? 40,000 টাকা। উপরওয়ালা আমাদের প্রার্থনা স্বীকার করেছে। মা, তুমি দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, সব ঠিক হয়ে যাবে। বৈশাখীর কথা শুনে তার বাবা মায়ের চোখে জল চলে আসে। মা, এবার আমাকে অনেক কিছু করতে হবে। প্রথমত বাবাকে ভালো ডাক্তার দেখাতে হবে, বেশি করে টাকা জমিয়ে আমাদের বাড়িটাও তো মেরামত করতে হবে। আর বাবা, তোমার চশমাটা অনেক পুরানো হয়ে গেছে। আমি জানি এই চশমাটা দিয়ে দেখতে তোমার খুব অসুবিধা হয়। সেই কারণে আমি আগে স্যালারি পেলে তোমার জন্য নতুন চশমা কিনে আনবো। আর বল্টু, তোর জন্মদিনে আমি এবার তোকে তোর পছন্দের ক্রিকেট কিট গিফট করব, ঠিক আছে? আর হ্যাঁ মা, তোমার জন্য কিন্তু অবশ্যই কিছু শাড়ি কিনতে হবে। তোমার শাড়িগুলো দেখো বড্ড পুরানো হয়ে গেছে। হয়েছে হয়েছে, তুই এবার থাম। তুই এত পরিশ্রম করেছিস বলেই আজকে আমরা এই খুশির দিনটা দেখতে পারলাম। পরের দিন থেকে বৈশাখী নতুন চাকরিতে জয়েন করে। প্রথম দিনই সে ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে পড়িয়ে সকলের মন জয় করে নেয়। বৈশাখীর মধ্যে ভরপুর মাত্রায় প্রতিভা ছিল। বিষয় সম্পর্কে তার মধ্যে যেরকম জ্ঞান ছিল, তেমনি বাচ্চাদেরকে সুন্দরভাবে পড়ানোর কৌশল পদ্ধতি সবই তার আয়ত্তের মধ্যে ছিল। এইভাবেই খুব ভালো মতো এক সপ্তাহ কাটে। কিন্তু তারপরেই একদিন বৈশাখীর জীবনে শুরু হয় এক নতুন সমস্যা। বৈশাখীকে 8ম শ্রেণীর শ্রেণী শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই ক্লাসে মৌপ্রিয়া নামে একটি মেয়ে ছিল, যে মেয়েটি খুবই জেদি এবং অহংকারী প্রকৃতির ছিল। তার একমাত্র কারণ ছিল মৌপ্রিয়ার বাবা রামপ্রসাদ বাবু ওই প্রাইভেট স্কুলের ট্রাস্টি ছিল। অর্থাৎ রামপ্রসাদ বাবুর টাকাতেই ওই স্কুলটা চলতো। আর সেই কারণেই মৌপ্রিয়া কাউকেই ভয় করতো না। এই, তোরা আমাদের নতুন ক্লাস টিচারকে দেখেছিস? কেমন ছেঁড়া ফাটা পুরানো জামা কাপড় পরে স্কুলে আসে। আমার মনে হচ্ছে ম্যাডামটা না ভীষণ গরিব। আমাদের স্কুলে তো আরো অনেক টিচার আছে, সবাই তো কি সুন্দর সেজে গুজে ভালো জামা কাপড় পরে আসে। বৈশাখী ম্যাডামকে দেখলেই না আমার ওনার কাছে একদম পড়তে ইচ্ছা করে না। আমার তো বৈশাখী ম্যাডামকে খুব ভালো লাগে। ম্যাডামের পড়ানোর স্টাইলটা আলাদা। আর জামা কাপড় দেখে কি করব, কারণ আমি তো স্কুলে পড়তে আসি। ও বুঝলাম, তোর গায়ে তো লাগবেই, কারণ তোরাও তো বৈশাখী ম্যাডামের মতো গরিব। গরিবদেরকে নিয়ে বাজে কথা বললে গরিবদের গায়ে তো লাগবেই। এই বলে মৌপ্রিয়া সেখান থেকে চলে যায়। সে তার ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সঙ্গেও বৈশাখী ম্যাডামকে নিয়ে সমালোচনা করতে থাকে। কিছুক্ষণ পর তাদের বৈশাখী ম্যাডাম ক্লাসে আসে। সকলে ম্যাডামকে দেখে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং উইশ করলেও মৌপ্রিয়া ইচ্ছা করে উঠে দাঁড়ায় না। সে নিজের বেঞ্চে চুপ করে বসে থাকে। ক্লাসে সবাই উঠে দাঁড়িয়েছে, তুমি উঠে দাঁড়ালে না কেন? ও বুঝেছি, আমি ক্লাসে এসেছি তুমি লক্ষ্য করনি, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, এবার সবাই বসে পড়ো, কেমন? আরে ম্যাডাম, আপনি এসেছেন? সরি ম্যাডাম, আমি না আপনাকে দেখে ভেবেছি আমাদের স্কুলের কাজের মাসি বোধহয় আমাদের ক্লাসরুম পরিষ্কার করতে এসেছে। আসলে আপনাকে দেখে, আপনার পোশাক আশাক দেখে আমার তাই মনে হয়েছে। আর আমি অতটা খেয়াল করিনি বলে উঠে দাঁড়ালাম না। দেখো, আমি তোমাদের শিক্ষিকা। আমাদের শিক্ষিকাদের কাজ হলো তোমাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা। তোমাদের পুঁথিগত শিক্ষা দেওয়ার পাশাপাশি তোমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়াটাও কিন্তু আমাদের কাজ। একজন শিক্ষিকার সঙ্গে এরকম ভাবে কথা বলতে নেই। শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে শেখো, তাদের সঙ্গে সংযত হয়ে কথা বলতে শেখো, কেমন? কিছুক্ষণের মধ্যেই বৈশাখী ম্যাডাম পড়ানো শুরু করলে সবাই পড়াশোনাতে মন দিলেও মৌপ্রিয়া ইচ্ছা করে বৈশাখী ম্যাডামের পড়া শোনে না। সে তার আশেপাশের বন্ধু বান্ধবদের বিরক্ত করতে থাকে।
বৈশাখী ম্যাডাম এই দেখে খুব ভালো মতো বুঝতে পারে মৌপ্রিয়া ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে একটু আলাদা। তাই সে মনে মনে ঠিক করে মৌপ্রিয়ার দিকে তাকে ভালোভাবে নজর দিতে হবে। পরের দিন মৌপ্রিয়া অনেক দেরি করে স্কুলে আসে। এ কি মৌপ্রিয়া, তুমি এত দেরি করে স্কুলে এলে? প্রথম ক্লাসটা তো প্রায় শেষ হয়ে গেল। আমাদের স্কুলের নিয়মটা কি তুমি জানো না? এত দেরি করে স্কুলে এসেছো কেন তুমি? আমি ইচ্ছা করেই দেরি করে স্কুলে এলাম, যাতে আমাকে আপনার ক্লাসটা করতে না হয়, কারণ আপনার ক্লাসটা আমার বড্ড বোরিং লাগে। শোনো, আজকে তোমাদের সেকেন্ড পিরিয়ডটা হবে না। তোমাদের এই সেকেন্ড পিরিয়ডটা আমিই নেব, কারণ তোমাদের কবিতা ম্যাডাম আজকে আসেননি। আর তুমি দেরি করে স্কুলে আসার জন্য আমি তোমাকে ক্লাসে বসতে দেব না। তুমি এখন এই পিরিয়ডটা ক্লাসের সামনেই দাঁড়িয়ে থাকবে। বৈশাখী ম্যাডামের মুখে এমন কথা শুনে মৌপ্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনার সাহস কি করে হলো? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন? আপনি জানেন এই স্কুলটা আমার বাবার টাকাতে চলছে। আমার বাবা যদি স্কুলে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই স্কুলটাও বন্ধ হয়ে যাবে। ধরতে গেলে তো এই স্কুলটা আমার বাবারই। আমার বাবার স্কুলে আমি কখন আসবো না আসবো, সেটা কি আপনি ঠিক করে দেবেন? দেখো, এই ধরনের কথা তুমি কিভাবে বলতে পারছো আমি জানি না, তবে এই স্কুলের নিয়ম কানুনগুলো তো তোমাকে মানতেই হবে। আমি স্কুলের সমস্ত নিয়ম কানুন পালন করব, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে পারবো না, কারণ আপনাকে আমার একদমই পছন্দ নয়। আর এখন আমি নিজের জায়গাতেই বসবো। তুমি এতটা বেয়াদবি কিভাবে করতে পারো? তোমার নামে হেড স্যারের কাছে কমপ্লেন করতেই হবে, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তোমাকে দেখে ক্লাসের অন্যান্য বাচ্চারাও তো খারাপ হতে পারে। এই শুনে মৌপ্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৈশাখী ম্যাডাম মৌপ্রিয়াকে সঙ্গে নিয়ে হেড স্যারের রুমে যায়। মৌপ্রিয়া সেখানে গিয়ে দেখে তাদের হেড স্যারের সঙ্গে তার বাবাও সেখানে উপস্থিত আছে। এই দেখে মৌপ্রিয়া নাটক করে কান্নাকাটি করতে শুরু করে। বাবা, তুমি এখানে এসে খুব ভালো করেছো। বাবা, এই টিচারটা খুব খারাপ। যেদিন থেকে স্কুলে এসেছে সেদিন থেকে সবসময় আমাকে বিরক্ত করে। তুমি তো জানো বাবা, আমি পড়াশোনাতে কত ভালো, তারপরেও আমাকে সবসময় বকাবকি করে। আমাকে প্রত্যেক দিন কঠিন কঠিন শাস্তি দেয়। বাবা, তুমি এই ম্যাডামটাকে স্কুল থেকে বের করে দাও, না হলে কিন্তু আমি আর কখনো পড়াশোনা করব না। আমি স্কুলে পড়াই ছেড়ে দেব। নিজের মেয়েকে এভাবে কাঁদতে দেখে রামপ্রসাদ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি, আপনি আমার মেয়ের সঙ্গে কি করছেন? মোহন বাবু, আপনার স্কুলে তাহলে এসব হচ্ছে? আমি তো আপনাকে বলেছিলাম যে আমার মেয়ের প্রতি আপনাদের সবাইকে ভালো মতো নজর রাখতে হবে। আপনি আজ এই মহিলাকে স্কুল থেকে বের করে দিন। দেখুন স্যার, আপনি ভুল ভাবছেন। আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করবেন না। আপনার মেয়ে সবটাই মিথ্যা কথা বলেছে। আমি শুধুমাত্র মৌপ্রিয়াকে ভালো শিক্ষা দেওয়ার জন্যই। চুপ করো বৈশাখী, তোমার কোনো কথাই আমি শুনতে পারবো না। তোমার চাকরি বাঁচা থেকে শেষ পর্যন্ত আমাদের চাকরিটাই চলে যাবে, তাই জন্য তোমাকে স্কুল থেকে বেরিয়ে যেতেই হবে। আমার আর কিচ্ছু করার নেই, কারণ রামপ্রসাদ বাবুকে ছাড়া স্কুলটা চালানো কখনোই সম্ভব নয়। এই কথা শুনে বৈশাখী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে অনেকবার করে হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করলেও বৈশাখীর কথা তারা কেউ শোনে না। বৈশাখী ম্যাডামকে স্কুল থেকে তাড়িয়ে দিতে পেরে মৌপ্রিয়া মনে মনে খুবই খুশি হয়। বৈশাখী কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে আসে। সে কি করবে কিছুই বুঝে না পেয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? এতদিন পর এত কষ্ট করে আমি এত ভালো একটা চাকরি পেয়েছিলাম, আর সেই চাকরিটাও হাতছাড়া হয়ে গেল। এত বছর পর আমরা আশার আলো দেখতে পেলাম, আমার চাকরিটা চলে গেছে। আমি বাবা মাকে বলবো কিভাবে? নানান ভাবনা চিন্তা করে বৈশাখী শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসে। বৈশাখী বাড়িতে এসে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে সবটা বলে। তুই কাঁদিস না রে মা, তোর সঙ্গে যা হয়েছে বড্ড অন্যায় হয়েছে। দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। তুই এরকম ভাবে কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করিস না। তুই আগে যেরকম টিউশন পড়াতিস ওরকমই টিউশন পড়ানো শুরু কর, আর সেই সাথে আবার অন্য স্কুলে চাকরি পাওয়ার চেষ্টা কর। তোর মধ্যে তো এত ট্যালেন্ট আছে, তুই আবার চাকরি পেয়ে যাবি দেখিস। বৈশাখীকে তার বাবা মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বৈশাখী মনে মনে ঠিক করে সে আবার টিউশন পড়াবে, কিন্তু এবার কোনো বাবা মাই বৈশাখীর কাছে নিজের বাচ্চাদেরকে পড়াতে চায় না। তোমার কাছে আমার মেয়েকে পড়তে দেব না। শুনেছি তোমাকে নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। যে টিচারকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই টিচারের কাছে আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াবো কেন? পৃথিবীতে কি টিচারের অভাব পড়েছে নাকি? তুমি নিশ্চয়ই ভালো পড়াতে পারো না, কিংবা তোমার স্বভাব খারাপ, সেই জন্যই তো তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা এরকম বলবেন না। আমার সঙ্গে কি হয়েছে সেটা না জেনেই আপনারা এরকম ভাবে বিচার করতে পারেন না। আমি আপনাদের বাচ্চাদেরকে ভালো করে পড়াবো, আমি কথা দিচ্ছি। না বাবা না, তুমি চাকরির ব্যবস্থা করো, তারপর আমরা ভেবে দেখবো। যারা স্কুলের টিচার হয় কিংবা বড় কোনো স্কুলের টিচার হয় তারা
তারাই তো ভালো পড়াতে পারে, আর যেসব টিউশন মাস্টাররা কোনো চাকরি পাচ্ছে না তার মানেই তো তারা ভালো পড়াতে পারে না। এভাবেই বৈশাখীর কাছে কোনো স্টুডেন্টই পড়তে আসে না। বৈশাখীর পরিবারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। সংসার চালানোর জন্য ফাল্গুনীর মাকে নিজের সোনা গহনা পর্যন্ত বন্ধক দিতে হয়। এরকম পরিস্থিতিতে বৈশাখী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিন বৈশাখী খবর পায় তাদের জেলার মধ্যে যতগুলো সরকারি এবং বেসরকারি স্কুল আছে সবগুলো স্কুল মিলিয়ে একটা বিশাল বড় শিক্ষানীয় কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। ওই কম্পিটিশনে যে কোনো শিক্ষক শিক্ষিকায় অংশগ্রহণ করতে পারবে এমনটাই বলা হয়। ওই কম্পিটিশনে বলা হয় একজন শিক্ষক কিংবা শিক্ষিকাকে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষানীয় কোনো ইভেন্টের আয়োজন করতে হবে। খবরের কাগজে এরকম খবর দেখার পর বৈশাখী খুবই খুশি হয়। মা, আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করব। এখানে টিউশন টিচারদেরও অ্যালাউ করা হবে। আর এই কম্পিটিশনে যদি আমি জিততে পারি তাহলে আমি 3 লক্ষ টাকা পুরস্কার পাবো। আর শুধু তাই নয়, আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবো। আর আমিও ইন্টারভিউতে পাশ করলে ভালো চাকরি পাবো। কিন্তু ওখানে তো শিক্ষানীয় ইভেন্ট তৈরি করতে বলেছে, আর যার জন্য কমপক্ষে 10টা ছাত্রছাত্রী প্রয়োজন হবে। তুই এখন 10টা বাচ্চা কোথায় পাবি? তোর কাছে তো কেউ এখন টিউশনও পড়তে চাইছে না। কি করবি তাহলে তুই? বাচ্চা কোথায় পাবি? বৈশাখী তার মায়ের কথা শুনে চুপ করে যায়। দেখতে দেখতে সেই কম্পিটিশনের দিনটা চলেই আসে। সেখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন টিচাররা নিজেদের মতো করে নানান রকম শিক্ষণীয় ইভেন্ট দর্শকদের সামনে তুলে ধরে। সেখানে মৌপ্রিয়া এবং তাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং টিচাররাও উপস্থিত ছিল। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বাইরের শিক্ষক শিক্ষিকারাও নিজেদের মতো করে একে একে ইভেন্ট প্রদর্শন করছিল। কিন্তু সেই ইভেন্টগুলোর মধ্যে একটা অন্য রকমের ইউনিক ইভেন্ট দেখে ওখানে উপস্থিত সকলেই খুবই আপ্লুত হয়। যে ইভেন্টে একটা মেঘের মতো থিম তৈরি করা হয়েছিল, আর সেই ইভেন্টের নাম লেখা ছিল মেঘের বিদ্যালয়, যেখানে আর্টিফিশিয়াল মেঘ তৈরি করা হয়েছিল। আর ওই মেঘের মধ্যে থেকে আবছাভাবে একজন শিক্ষিকা এবং বেশ কিছু ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছিল। তাদের কারোরই মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই শিক্ষিকার এবং ছাত্রছাত্রীদের গলার আওয়াজ সকলেই শুনতে পাচ্ছিল। সেই শিক্ষিকা খুবই সুন্দরভাবে সমস্ত বাচ্চাদেরকে পড়াশোনা শেখাচ্ছিল এবং পড়াশোনাতে উৎসাহিত করছিল। এরকম মেঘের মধ্যে বিদ্যালয়ের থিম বেশ সকলেরই ভীষণ পছন্দ হয়। আর সেখানে উপস্থিত জর্জেরা ওই ইভেন্টটাকেই উইনার হিসেবে ঘোষণা করবে বলে ঠিক করে ফেলে। ইভেন্ট শেষ হলে মেঘের মধ্যে থেকে বৈশাখী বাইরে বেরিয়ে আসে, আর বৈশাখীর সঙ্গে থাকে প্রতিবন্ধী ছাত্রছাত্রী। তাদের মধ্যে কারোর পা ছিল না, কারোর হাত ছিল না, আবার কেউ চোখে দেখতে পায় না, আবার কেউ বা কথা বলতে পারে না। এরকম প্রতিবন্ধী বাচ্চাদেরকে এক জায়গায় করে মেঘের স্কুল তৈরি করে তাদেরকে আনন্দের মধ্যে দিয়ে শিক্ষাদান করার আইডিয়া সকলেরই খুবই পছন্দ হয়। আপনার মতো ট্যালেন্টেড প্রতিভাবান শিক্ষিকার আমাদের সমাজে খুবই প্রয়োজন। আপনাকে দেখে অনেক কিছুই শেখার আছে। আপনি বাচ্চাদেরকে শিক্ষার প্রতি অনেক উৎসাহিত করে তুলেছেন। আজকে আমাদের অনুষ্ঠানের উইনার হলেন মিস বৈশাখী। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা 2 মাসের মধ্যে আপনার চাকরির ব্যবস্থা করে দেব। সেই সাথে আমরা এই 3 লক্ষ টাকা দিয়ে আপনাকে পুরস্কৃত করতে চাই। এইভাবেই বৈশাখী তার মেঘের স্কুলের আইডিয়ার জন্য খুবই ফেমাস হয়ে যায়। সকলেই বৈশাখীকে অনেক অনেক অভিনন্দন জানাতে থাকে। সেই দিনের পর থেকে বৈশাখীর জীবন পুরোপুরি পাল্টে যায়। তাদের পরিবারের আর্থিক স্থিতি ফিরে আসে, আর বৈশাখী খুবই ভালো চাকরিও পায়। এভাবে তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকে না। তনুজা দেবী আজকে 2 দিন পর তার বোনের বাড়ি থেকে ফিরছে। ট্রেন স্টেশনে এসে থামতেই তনুজা দেবীর চোখ পড়ে স্টেশনে থাকা একটি পরোটার দোকানের দিকে। সেই পরোটার দোকানে তার বৌমাকে পরোটা ভাজতে দেখে তনুজা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি রেল স্টেশনে পরোটার দোকানে কি করছো? তুমি কাজে যাওনি? কার দোকান সামলাচ্ছ তুমি? একই আমাদের সংসারের এই অবস্থা, তার উপর তুমি এখন পরোপকার করছো। দোকানে এখনো অনেক কাস্টমার আছে মা, আপনি একটু শান্ত হয়ে অপেক্ষা করুন, আমি আপনাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। না, আমাকে এক্ষুনি বলো, এটা কার দোকান? এই দোকানে তুমিই বা কেন পরোটা বানাচ্ছ? তুমি কাজে যাওনি কেন? 2 দিন আগে আমি যখন বোনের বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনে এসেছিলাম তখন তো এই দোকানটা দেখতে পাইনি। এই 2 দিনে কি এমন পরিবর্তন ঘটলো? তনুজা দেবীর কথা শুনে প্রিয়াঙ্কার দোকানে থাকা গ্রাহকেরাও বেশ অবাক হয়। তাই প্রিয়াঙ্কা ওই দোকানের গ্রাহকদের পরোটা দিয়ে দোকানটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখে এবং একে একে তার শাশুড়ি মায়ের সমস্ত প্রশ্নের উত্তর দেয়।
এটা আমারই দোকান মা। আজ প্রায় 3 মাস হতে চললো আমি এই দোকান চালিয়েই সংসার চালাচ্ছি, আপনাদের সবার খেয়াল রাখছি। আজ থেকে 3 মাস আগে আমার চাকরিটা চলে গেছে, সেদিন থেকে এই দোকানই আমার ভরসা। আমি চাকরি করে যতটা মাহিনা পেতাম এই দোকান চালিয়ে তার থেকেও বেশি মাহিনা পাই, কিন্তু আমি আপনাদের কাউকে এই ব্যবসার কথা বলে ওঠার সাহস পাইনি। বাড়ির বউ রেল স্টেশনে পরোটা বিক্রি করবে এই কথা যদি আপনারা মানতে না পারেন তাই জন্য। তনুজা দেবী বুঝে পায় না সে প্রিয়াঙ্কার কথার উত্তরে কি বলবে। এই কথা তনুজা দেবীও অস্বীকার করতে পারবে না যে প্রিয়াঙ্কার জন্যই আজকে তাদের পরিবার খেয়ে পড়ে বেঁচে আছে। প্রিয়াঙ্কা তার স্বামী রঞ্জন, শাশুড়ি মা তনুজা দেবী এবং শ্বশুর মশাই বিভাস বাবুর সঙ্গে একটি গ্রামে থাকত। প্রথম দিকে তাদের জীবন বেশ সুখ স্বাচ্ছন্দ্যেরই ছিল, কিন্তু হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্টে রঞ্জনের দুটো পা অকেজো হয়ে পড়ে এবং সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রিয়াঙ্কার উপর। প্রিয়াঙ্কা পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে হওয়ায় সংসারের দায়িত্ব সামলাতে সে নানান রকমের কাজ খুঁজতে থাকে। কয়েকদিনের মধ্যেই সে একটি খাবারের দোকানে কাজ পায়। এভাবে একা হাতে প্রিয়াঙ্কা তার সংসার সামলাতে থাকে। সংসারের কথা ভেবে ভেবে প্রিয়াঙ্কা মাঝে মাঝেই কাজের জায়গায় অন্যমনস্ক হয়ে পড়ত। এমনই একদিন প্রিয়াঙ্কা কাজ করছে এমন সময়, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না প্রিয়াঙ্কা, তোমার যেটুকু টাকা পাওনা আছে সব আজকেই দিয়ে দেবো, তুমি অন্য কোথাও কাজ দেখে নিও। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার কি কারণ স্যার? আমি কি ঠিক করে কাজ করতে পারছি না? আপনি তো জানেন এই কাজটার উপরেই আমার সংসার নির্ভর করছে। এভাবে আমাকে কাজ থেকে বের করবেন না। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাকে বলুন। দেখো প্রিয়াঙ্কা, আমাদের খাবারের দোকানটা অনেক পুরনো আর অনেক সম্মানীয়। এখানে কাজ করতে হলে তোমাকে আর অন্য কিছুর কথা ভাবলে চলবে না। আমাদের কাছে আমাদের গ্রাহকরাই সবসময় অগ্রাধিকার পেয়ে এসেছে, তবে তুমি আমাদের গ্রাহকদের সেইভাবে কখনোই অগ্রাধিকার দিতে পারোনি। এসব আপনি কি বলছেন? আমি তো কখনো আমার গ্রাহকদের কোনো অভিযোগ করার সুযোগ দিইনি। আমি সবসময় ওনাদের সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি। তাহলে গ্রাহকরা কি তোমার নামে মিথ্যা কমপ্লেন করেছে? তোমাকে একবার ডাকলে তুমি অন্যমনস্ক থাকো, কাস্টমারদের টেবিলে ভুলভাল খাবার দিয়ে দাও, কাস্টমারদের কথা ঠিক করে বুঝতেও পারো না, তবে তারা কি মিথ্যা কথা বলছে? তোমার পাওনা টাকা তুমি নিয়ে চলে যাও, কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। এই বলে অঞ্জনবাবু সেখান থেকে চলে যায়। চাকরিটা এভাবে হারিয়ে ফেলে প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বাড়িতে গিয়ে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এখনো মাসের 15 দিন বাকি ছিল। এই 15 দিনই বা সে কিভাবে চালাবে এই সমস্ত কথা ভাবতে ভাবতেই সে তার সবচেয়ে প্রিয় বান্ধবী অনুরূপাকে তার সমস্যার কথা জানায়। আমার বাড়ির লোককে কিছুতেই জানানো যাবে না যে আমার চাকরিটা চলে গেছে। তুই তো জানিস অনু আমার শ্বশুর বাড়ির কি অবস্থা। এখন যদি ওদেরকে বলি যে আমার চাকরিটা চলে গেছে তাহলে ওরা আরো ভেঙে পড়বে। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এমনিতেই রঞ্জনের ঠিক হওয়ার জন্য দিন রাত টেনশন করে। এইসব সমস্যার কথা কাকে বলবো বুঝে না পেয়ে আমি তোর কাছেই চলে এলাম। এই মুহূর্তে আমি তোকে কোনো চাকরি তো খুঁজে দিতে পারবো না, তবে আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। তোর উপর নির্ভর করছে তুই আমার বুদ্ধিটা নিবি কি নিবি না। তুই যদি শুনতে চাস তাহলে আমি বলতে পারি। তুই সবসময় আমাকে সব রকম বিপদে সাহায্য করেছিস, এই জন্যই তো আমি তোর কাছে এলাম। তুই বল না তুই কি বলতে চাইছিস। আমাদের বাড়িতে যে পুরানো ভাড়াটেটা ছিল না, তোর মনে আছে? যে ঠেলা গাড়িতে করে পরোটা বিক্রি করত, ওই লোকটা তো এখন এখান থেকে চলে গেছে। তবে ওর ঠেলা গাড়ি আর তার মধ্যে রাখা কড়াই হাঁড়ি উনুন এসব আছে। এই ছোটখাটো জিনিসগুলো নিতে বোধহয় আর শহর থেকে গ্রামে আসবে না। তুই চাইলে পরোটা বানানোর সরঞ্জাম কিনে তুইও ঠেলা গাড়িতে করে পরোটা বিক্রি করতে পারিস। তাহলে তো আমার শ্বশুর বাড়ির লোকেরা জেনেই যাবে যে আমি চাকরি না করে পরোটা বিক্রি করছি। এখন আমি কোথায় পরোটা বিক্রি করব? এখানে এত এত খাবারের দোকান থাকতে কি আমার ঠেলা গাড়ি থেকে পরোটা কিনবে বল? তুই প্রত্যেকদিন কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোবি, তারপর আমার বাড়ি থেকে ঠেলা গাড়িটা নিয়ে স্টেশনে চলে যাবি। রেল স্টেশনে প্রত্যেকদিন কত কত যাত্রী আসা যাওয়া করে সেটা তো তুই জানিসই। ওখানে সবসময় খাবারের দোকানগুলো চলতে থাকে। তোর পরোটা লোকের ভালো লাগলে তোকে আর ঘুরে তাকাতে হবে না। ব্যবসা যখন ভালো করে চলতে শুরু করবে তখন শ্বশুর বাড়িতে জানিয়ে দিবি। অনুরূপার কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। প্রিয়াঙ্কার কাছে সঞ্চিত কিছু টাকা দিয়ে সে পরোটা বানানোর সমস্ত সরঞ্জাম কিনে অনুরূপার বাড়িতেই রেখে যায়। পরের দিন সকালবেলা কাজে বেরোনোর নাম করে প্রিয়াঙ্কা অনুরূপার বাড়ি থেকে ঠেলা গাড়িটা নিয়ে স্টেশনে চলে যায়। সে ঠিকঠাক ভাবে ঠেলা গাড়িটাকে সাজিয়ে দেয়। সে নিজের হাতে একটা কাগজে রং দিয়ে তার দোকানের নাম লেখে কু চিকচিক পরোটা। প্রিয়াঙ্কা পরোটা বানানো শুরু করে। এমন অদ্ভুত সুন্দর একটা দোকানের নাম দেখে সেখানে বেশ কয়েকজন গ্রাহক এসে ভিড় করে।
প্রিয়াঙ্কার হাতের বানানো পরোটা এত সুস্বাদু এবং এত তুলতুলে ছিল যে প্রায় 1 ঘন্টার মধ্যে তার সমস্ত পরোটা শেষ হয়ে যায়। প্রথম দিন এত বিক্রি হওয়ায় প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। পরের দিন থেকে সে আরো অন্যান্য রকমের পরোটা বানানো শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রিয়াঙ্কার বানানো পরোটা বেশ ভালোই নাম করতে থাকে। আজকে আমি বাড়ি থেকে বেশ কয়েকটা তরকারি বানিয়ে নিয়ে এসেছি। তোমার এখান থেকে পরোটা নিয়ে সোজা অফিসে চলে যাব। সত্যি তোমার দোকানের পরোটা এত সুস্বাদু যে আমার প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে। তুমি যদি পরোটার সাথে তরকারিও বানাতে তাহলে আমার খাটনি আরেকটু কম হতো। আগে যদি জানতাম যে তুমি বাড়িতে কষ্ট করে তরকারি বানাচ্ছ তাহলে তোমাকে বারণ করে দিতাম, কারণ আজকে আমি আলুর পরোটা আর পেঁয়াজের পরোটা বানিয়েছি। এই দুটো পরোটা আচার দিয়ে খেতেই ভালো লাগে, তরকারির কোনো দরকার পড়ে না। দরকার হলে তরকারি আমি রেখে দেব, রাত্রিবেলা খাবো, কিন্তু তুমি আমাকে তোমার বানানো সব রকমের পরোটা দুটো করে দিয়ে দাও। সারাদিন ধরে আমি বসে বসে খাবো। বাবা রে, দোকানে কত ভিড়। একদিন কলেজ ছুটি ছিল বলে স্টেশনে আসা হয়নি। গরমের ছুটির পরে আজ প্রথমবার স্টেশনে এসে দেখি একটা নতুন পরোটার দোকান, আবার সেই দোকানের সামনে এত ভিড়। তোমার দোকানের পরোটা আমাকেও দিও তো 4-5টা, আর যদি ভালো লাগে তাহলে তোমার পার্মানেন্ট কাস্টমারদের তালিকায় আমার নামটা লিখে নিও। ভালো লাগবে না মানে? ভালো লাগতে বাধ্য। আমি তো প্রত্যেকদিন এই কুঝিকঝিক পরোটা নিয়ে অফিসে যাই, আজ আবার কি সব নতুন পরোটা বানিয়েছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। গ্রাহকদের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয়। সে তাদের দুজনকেই সুন্দরভাবে পরোটা প্যাক করে দিয়ে দেয়। প্রিয়াঙ্কার দোকানে প্রত্যেকদিন এত পরোটা বিক্রি হয় যে প্রিয়াঙ্কার মাসিক আয় আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। সে প্রত্যেক দিনই বাড়িতে ভালো মন্দ খাবার এবং আরো নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে থাকে। প্রিয়াঙ্কা এখন তার স্বামীর চিকিৎসা শহরের বড় ডাক্তারের কাছে করায়। এই সমস্ত জিনিস প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেদের বড্ড অদ্ভুত লাগে। তুমি এত টাকা কোথায় পাচ্ছ বলো তো? আগেও তো ওই খাবারের দোকানেই কাজ করতে, তখন তো আমাদের কোনো রকমের সংসার চলতো। ইদানিং কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তোমার খরচার হাত তো আগের থেকে অনেক বেড়ে গেছে। কি হয়েছে আমাকে একটু বলো তো। কি আবার হবে, আমি ভালো কাজ করে প্রমোশন পেয়েছি, আমার মাহিনা আগের থেকে বেড়ে গেছে, সেই জন্যই আমি এত কিছু করতে পারছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। ডাক্তারবাবু তো বলেছে তোমাকে একটু একটু করে হাঁটা শুরু করতে হবে। তুমি নিজে সুস্থ হওয়ার দিকে নজর দাও। আমি তোমার জন্য একটা বিশ্বস্ত আয়া ঠিক করেছি, ও খুব সুন্দরভাবে মাসাজ করতে পারে। ও প্রত্যেকদিন তোমার পায়ে মাসাজ করে দেবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি আবার আয়া কেন রেখেছো বৌমা? খোকার দেখাশোনা তো আমিই করি, তুমি শুধু শুধু এত খরচা করো না তো। তোমার রোজগার বেড়েছে সেটা খুব ভালো কথা, কিন্তু এটা তো চাকরি। যদি কাল তোমার চাকরি না থাকে তাহলে তুমি এত খরচা কিভাবে সামলাবে? আপনার ছেলের দায়িত্ব এই নতুন আয়ার হাতে দিয়ে আপনি কয়েকদিনের জন্য আপনার বোনের বাড়ি থেকে ঘুরে আসুন, দেখবেন মনটা ভালো লাগবে। প্রিয়াঙ্কা এভাবেই তার শাশুড়ি মাকে দুদিনের জন্য তার বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। তনুজা দেবী রেল স্টেশনে থাকাকালীন প্রিয়াঙ্কা দোকান খোলে না। তনুজা দেবী ট্রেনে করে তার বোনের বাড়ির দিকে রওনা হতেই প্রিয়াঙ্কা আবার তার দোকান নিয়ে বসে। এভাবেই সব ঠিকই চলছিল, কিন্তু তনুজা দেবী বোনের বাড়ি থেকে ফেরার সময় স্টেশনে প্রিয়াঙ্কার পরোটার দোকান দেখে ফেলে এবং তারপরেই প্রিয়াঙ্কা তাকে সমস্ত কথা জানায় যে সে কেন এবং কিভাবে এই দোকান শুরু করেছে। আমি জানি বৌমা, তুমি আমাদের জন্য এসব কিছু করেছো, কিন্তু এত বড় কথাটা তুমি আমাদের কাউকে বললে না। রঞ্জন বা তোমার শ্বশুর মশাই যদি অন্য কারোর কাছ থেকে এই খবর পায় তাহলে কি কেলেঙ্কারি হবে ভাবতে পারছো? এই কথা যে আমার মাথায় আসেনি তা কিন্তু নয়, আমি বুঝে পাইনি আপনাদের সবাইকে আমি কিভাবে জানাবো। ঠিক আছে, এখন তুমি তোমার দোকানটা সামলাও, আমি বাড়ি যাই। তুমি সমস্ত কাজ করে বাড়িতে ফিরে এসো, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। এই বলে তনুজা দেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা আবার নিজের মতো পরোটা বিক্রি করতে থাকে। ওই মহিলা কি তোমার শাশুড়ি মা ছিলেন? তোমাকে আর দোকান খুলতে দেবে না? তুমি দোকান না খুললে আমি টিফিন কিভাবে নিয়ে যাব? সে আবার অফিসের ক্যান্টিন থেকে বিচ্ছিরি খাবারগুলো খেতে হবে। আমি আর কলেজে তোমার পরোটা নিয়ে যেতে পারবো না। তুমি জানো তোমার বানানো পরোটা শুধুমাত্র আমি একা খাই না, আমার সাথে আরো 4-5 জন বন্ধু তোমার বানানো পরোটা খেয়ে কলেজে টিফিন করে। প্লিজ দোকানটা বন্ধ করো না। তোমার শাশুড়ি মায়ের কথা আমরা সব শুনেছি, তুমি প্লিজ একটু ওদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার এই পরোটার দোকানের জন্য কত অভুক্ত লোক পরোটা খেতে পারে, এটা তোমার বাড়ির লোককে তুমি বোঝানোর চেষ্টা করো প্লিজ। প্রিয়াঙ্কার গ্রাহকদের মুখে এমন কথা শুনে তার চোখে জল চলে আসে। সে সবাইকে তাদের পছন্দ মতো পরোটা প্যাক করে দিতে থাকে। দোকানে ঘটা সমস্ত ঘটনা প্রিয়াঙ্কা বাড়িতে এসে তার শাশুড়ি মাকে জানায়। তনুজা দেবী প্রিয়াঙ্কাকে কথা দেয় যে সে প্রিয়াঙ্কার সমস্যার সমাধান করবে। আমি সবাইকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছিল না।
কি বলবে মা? আমার পা ঠিক হবে না তাই তো, নাকি প্রিয়াঙ্কার চাকরিটা চলে গেছে? কি হয়েছে বলো না। পুরো কথাটা না শুনে আগে থেকেই এত ঘাবড়ে যাস কেন? আমি এটাই বলতে চাইছিলাম যে আমি ঠিক করেছি আমি আর বৌমা দুজনে মিলে পরোটা তরকারির দোকান খুলবো। আর আমি ভেবেছি আমাদের দোকানটা রেল স্টেশনেই বানাবো, কারণ ওখানে প্রত্যেকদিন প্রচুর প্রচুর যাত্রী আসা যাওয়া করে। আমাদের রোজগারও ভালো হবে। আমার পায়ের অবস্থা এমন বলে আমার মা আর স্ত্রীকে রেল স্টেশনে দোকান দেওয়ার কথা ভাবতে হচ্ছে। এর থেকে লজ্জাটা আর কি হতে পারে বলো তো? লজ্জার কিছু নয় তো, লোকজনকে খাওয়ানো তো পুণ্যের কাজ। আমি আর বৌমা দুজনে মিলে যদি সংসারের জন্য রোজগার করতে পারি তাহলে তো আমাদেরই ভালো। তাহলে শুধু শুধু বৌমার একার উপর সংসারের দায়িত্বটা পড়বে না। আর আমি তো এই বয়সে চাকরি পাবো না, তাই জন্য এই ব্যবসার বুদ্ধিটাই আমার মাথায় এলো। আর তোর বাবার শরীরের অবস্থা তো তুই জানিস, ওই লোকটাকে কি কাজে পাঠাবো? তাই আমরা কাল থেকেই ব্যবসা শুরু করব। রঞ্জন এবং তার বাবা তনুজা দেবীকে অনেকবার না করলেও তনুজা দেবী কারোর কথা শোনে না। সে তার বাড়ির লোককে বুঝিয়েই ছাড়ে যে পরোটার দোকান খোলার জন্য তার কাছে ঠেলাগাড়ি এবং উনুন সমস্ত কিছুই রেডি আছে, শুধু কাল থেকেই দোকান খোলার অপেক্ষা। এভাবেই তনুজা দেবী এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে রঞ্জন ও তার বাবাকে বোঝাতে সক্ষম হয়। তনুজা দেবী পরের দিন থেকেই প্রিয়াঙ্কার পরোটার দোকানে তাকে সাহায্য করতে চলে যায়। এভাবেই প্রিয়াঙ্কা নির্দ্বিধায় রেল স্টেশনে তার কুচিকচিক পরোটার দোকান চালাতে থাকে।